মধুপুর গ্রামের মাঝখানে একটা বিশাল ঘন শাল বন ছিল। সেই বনের পাশে ছিল এক পুরনো দিঘি। চারিদিকে বিশাল শাল গাছ, বাঁশঝাড় আর ঘন ঝোপঝাড়। দিনের বেলায় জায়গাটা শান্ত ও সুন্দর দেখাতো, কিন্তু রাত নামলেই যেন এক অন্য জগতে বদলে যেত সেই জায়গাটা। গভীর রাতে দিঘির পাড় থেকে নূপুরের ঝুনঝুন শব্দ শোনা যেত। না জানি আজ আমার কপালে কি লেখা আছে। মাকে কত করে বললাম সকালে বাড়ি যাই, কিন্তু আসতেই দিল না। এখন এই দিঘির পাড়েই সন্ধে হয়ে গেল। না জানি ডাইনিটা আজ আবার কি করে। ওরে বাবা রে বাবা, এ তো সত্যি সত্যি ডাইনি। আমার আমার তো আর কোনো নিস্তার নেই। আরে মা, তুমি এইভাবে দৌড়তে দৌড়তে কেন এলে? ডাইনি, ডাইনি! কি বলছো কিছুই তো বোঝা যাচ্ছে না। আগে নিঃশ্বাস নাও, তারপর ঠান্ডা হয়ে বলো। নাও মা, আগে একটু পানি খেয়ে নাও, তারপর বলো কি হয়েছে। মারে, আমি ওই দিঘির পাড়ে ডাইনি দেখেছি। ডাইনিটা হাঁটছিল আর নূপুরের সনসন শব্দ হচ্ছিল। কি যে বলো না, ওসব ডাইনি টাইনি বলে কিচ্ছু হয় না মা। হ্যাঁ বৌমা, রানী ঠিকই বলেছে। অন্ধকারে কি না কি দেখেছো হয়তো। তুমি তোর মা ডাইনিটার পেটেই চলে যেত। তোমরা আমার কথা বিশ্বাস করো, আমি আমি সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম দিঘিতে ডাইনি আছে। এবার তুমি হাত মুখে একটু পানি দিয়ে ঘরে গিয়ে বিশ্রাম করো। প্রথমে রিনার কথা কেউ বিশ্বাস করেনি, কিন্তু এক রাত, দু রাত, 3 রাত যেতে লাগলো। আর প্রতি রাতে সবাই বারবার একই শব্দ শুনতে লাগলো। কেউ কেউ জানলার ফাঁকা দিয়ে দেখত কুয়াশার মধ্যে সাদা পোশাকের এক ছায়া। কেউ কেউ বলতে লাগলো ওটা ডাইনি, আবার কেউ বলতে লাগলো ওটা কোনো অভিশপ্ত আত্মা। কি হলো দাদি, তুমি এমন মন খারাপ করে কেন আছো? রানী রে, তোর মা মনে হয় সেদিন ঠিক কথাই বলছিল। দিঘির পাড়ে রাত হলে কোনো ডাইনি বের হয়, আর তার থেকে ওই নূপুরের শব্দ আসে। দাদি, ডাইনি নূপুর পরে এমন কথা কি শুনেছো নাকি? হ্যাঁ, এটাও একটা যুক্তির কথা বলেছিস। পর থেকে কেউ আর দিঘির কাছে যায় না। দাদি, বিষয়টি নিয়ে একটু ভালোভাবে দেখা উচিত। রানী রে, গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল। চল এখন শুয়ে পড়ি, বাকিটা কাল সকালে ভাববো। ঠিক আছে দাদি, চলো, বেশ ঘুমও এসেছে। পুরী ঝনঝন শব্দ শুরু হয়। শব্দ যখন আছে, এর একটা কারণও নিশ্চয়ই আছে, কিন্তু কি কারণে এমন শব্দ হয় আমাকে সেটাই দেখতে হবে। রানী সাহস নিয়ে বাড়ি থেকে বের হলো।
আকাশে পূর্ণিমার একটা বড় চাঁদ। রানী চুপি চুপি দিঘির দিকে গেল। চারিদিকে কুয়াশা, শালবনের ছায়া মাটিতে লম্বা হয়ে পড়েছে। হঠাৎ ঝুনঝুন ঝুনঝুন নূপুরের শব্দে রানীর বুকটা ধড়পড় করতে লাগলো। ওরে বাবারে, বেশি সাহস দেখাতে যে দিঘির পাড়ে ছুটে এলাম। যদি সত্যি সত্যি ডাইনি আসে তাহলে তো আজ আমার নিস্তার নেই। কে কে তুমি? ওখানেই দাঁড়াও, কাছে আসবে না তুমি। তুমি এখানে কেন এসেছো? লজ্জাতে নুপুরে শব্দ করে মানুষকে এভাবে কেন ভয় দেখাও তুমি? সব মানুষেরা ভয় পায়, তুমি বুঝি পাও না? তাই এখানে কেন এসেছো? ভয় ভয় তো পাই, কিন্তু নুপুরের শব্দের সত্যটা জানার জন্যই এখানে এসেছি। আমাকে দেখে ভয় পাবার কোনো দরকার নেই। আমি তোমার কোনো ক্ষতি করব না। কোনো ক্ষতি করবে না? এই আবার কেমন ডাইনি? শুনেছি ডাইনি মানুষকে পেলে তার রক্ত চুষে খায়। আমি সবসময় এমন ছিলাম না। অনেক বছর আগে আমি ছিলাম পরী। তুমি যদি পরী হও তাহলে তোমাকে দেখতে এখন ডাইনির মতো কেন লাগে? তোমার চেহারা এমন কেন? শুনেছি পরীরা খুব সুন্দর হয় দেখতে। আমি অনেক বছর আগে আকাশের ওপারে পরীদের রাজ্যে থাকতাম। সেখানে আলো, ফুল আর গান ছাড়া কিছুই ছিল না। আমি ছিলাম সেই রাজ্যেরই এক পরী। আমার নাম ছিল সোনালী পরী। আমি যখন আকাশে উঠতাম, আমার পায়ের নূপুরের ঝনঝন শব্দে চারপাশ মুখরিত থাকতো। তুমি কি আসলেই পরী ছিলে? তাহলে তোমার এমন অবস্থা হলো কি করে? আমাকে সবকিছু একটু খুলে বলো না। তোমার দম আছে বলতে হয়। তুমি খুব সাহসী। শোনো তাহলে। আমার পায়ের নুপুরের শব্দে যদি রাজ্যে ফুল ফুটতো, পাখিরা গান গাইতো, কিন্তু সেই সৌন্দর্য দেখে ঈর্ষা জন্মালো এক ডাইনির মনে। তার নাম ছিল কালো ডাইনি। সে বহু বছর ধরে কালো জাদু শিখছিল। সে চাইতো আমার রূপ আর শক্তি নিজের করে নিতে। আরে সোনালী পরী, তুমি এই বাগান বাগিচায় বসে আছো আর আমি তোমাকে সেই কখন থেকে খুঁজছি। লালপরি, তুমি তো জানো আমার নূপুরের শব্দ শুনলে পরী রাজ্যে কোনো ফুল ফোটে না, পাখিরা জাগে না। তাই আমি ফুল বাগানের ওপর দিয়ে উড়ে বেড়াচ্ছিলাম আর ফুলেদেরকে ঘুম থেকে জাগাচ্ছিলাম। সোনালী পরী, যত দিন যাচ্ছে তোমার সোনালী রং ততই যেন বৃদ্ধি পাচ্ছে। তোমার দিকে তাকালেই যেন চোখ দুটো জুড়িয়ে যায়। কি যে বলো না লালপরি, শুধু আমি সুন্দর নাকি? তুমিও তো অনেক সুন্দর। হ্যাঁ, আমরাও সুন্দর, কিন্তু তোমার থেকে অনেক কম। ইস, কথায় কথায় তো ভুলেই গেছি। কি কি ভুলে গেছো লালপরি? রানী পরী তোমাকে ডাকছিল, সেটা তো তোমাকে বলতেই ভুলে গেছি। রানীপরি ডাকছে, তাড়াতাড়ি চলো। রানীপরি, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ সোনালী পরী, তুমি তো জানো আমাদের পরীদের ওপর অনেক শত্রুর আক্রমণ আসতে পারো। এখন আমাদের সবথেকে বড় শত্রু হলো কালো ডাইনি। তোমরা সবাই একটু সাবধানে থাকবে। কালো ডাইনি যখন তখন তোমাদের ওপর আক্রমণ করতে পারে। জি রানীপরি, আমরা সাবধানেই থাকবো। আপনি নিশ্চিন্তে থাকুন। আমার চেহারাটা দেখতে কতটা বিচ্ছিরি! নিজেকে দেখলে নিজেরই ঘেন্না লাগে। ছ্যা ছ্যা ছ্যা। জাদুর আয়না, সব থেকে সুন্দরী কারোর চেহারা দেখা। কি রে ডাইনি, সুন্দর চেহারার স্বপ্ন দেখছিস নাকি?
জাদুর আয়না, তুই তো আমার মনের কথাটাই বুঝেছিস। ডাইনি, তুই যতই সুন্দর হতে চাস, সোনালি পরীর মতো সুন্দরী তুই কখনো হতে পারবি না। চুপ শয়তান আয়না, তোর সাহস তো কম না, আমার মুখের ওপর কথা বলিস। আমি তোকে দেখিয়ে দেব আমি সুন্দর হতে পারবো কিনা। না না না, আমাকে যে করেই হোক সুন্দরী হতেই হবে, হতেই হবে। ডাইনির মাথায় সুন্দরী হবার জল্পনা কল্পনা চলতে লাগলো। এরপর থেকে ডাইনি কি করে সুন্দরী হওয়া যায় সেই রাস্তায় খুঁজতে লাগলো। কিভাবে পরী রাজ্যে ঢোকা যায় সেই রাস্তায় খুঁজতে লাগলো সে। এক অমাবস্যার রাতে কালো ডাইনি কুয়াশার আড়ালে লুকিয়ে পরীদের রাজ্যে ঢুকে পড়ল। আরে আরে, পরী রাজ্যে যে এত সহজে ঢুকতে পারবো সেটা তো আমি কোনোদিন কল্পনাও করিনি। পরী রাজ্যে ঢোকা যে এত সহজ সেটা আগে জানলে কি আমার এই বিচ্ছিরি চেহারা নিয়ে ঘুরতে হতো। আজকের পর থেকে আমি হব সুন্দরী ডাইনি। না, হা হা, সেই সুন্দরী পরীটাকে তো কোথাও পাচ্ছি না। কোথায় যে লুকিয়ে বসে আছে কে জানে। ও ও, ওই তো সেই সুন্দরী পরীটা। ওর কাছ থেকেই আজ সৌন্দর্য চুরি করব। এটা কেমন হাসির শব্দ? এমন শব্দ করে আমাদের পরিরাজ্যে তো কেউ হাসে না। কে কে ওখানে? কে অমন করে হাসছে? আমি ডাইনি, ওমন শব্দ করে আমি হাসছি। ভালো লাগছে না বুঝি সুন্দরী ডাইনা? পরিরাজ্যে মানে তাহলে তাহলে তুমি আমাদের পরিরাজ্যে কেন এসেছো? আমি এসেছি তোর ওই সুন্দর রূপটা নিতে। তোর ওই সুন্দর রূপটা আমাকে দিয়ে দে, আমি চলে যাব। রূপ দিয়ে দেব মানে? রূপ কি কেউ কাউকে দিতে পারে নাকি? পারে রে পরি, পারে যদি আমি সেটা কেড়ে নিই। তোর রূপ না পাই তাহলে আমি অভিশাপ দিলাম, তুই ওই সুন্দরী রূপ হারাবি। আজ থেকে তুই নিজেই ডাইনি হয়ে যাবি, আর এই অভিশাপ নিয়েই তোর বাকিটা জীবন পার করবি। মুহূর্তে কালো ধোয়া সোনালি পরীকে ঘিরে ফেলল, আর তার রূপালী ডানা কালো হয়ে গেল। চোখে লাল আগুন জ্বলে উঠল। না, এটা হতে পারে না। আমি এমন কালো কুৎসিত কি করে হলাম? আমার ওই সুন্দর সোনার মতো চকচকে সোনালী রূপ কোথায় গেল? এবার দেখ কুৎসিত চেহারা হলে কেমন লাগে। এবার থেকে এমন রূপের সাথেই তোকে বেঁচে থাকতে হবে। কে এই কুৎসিত মানুষ এই পরিরাজ্যে বসে বসে অমন করে কাঁদছে? ও এই পরিরাজ্যে প্রবেশ করলো কি করে? রানী, আমি সোনালি পরী। ওই ডাইনি আমার রূপ নিতে না পেরে
আমায় অভিশাপ দিয়ে এমন বানিয়ে ফেলেছে। তুমি যেই হও না কেন, এমন চেহারার কেউ এই পরিরাজ্যে থাকতে পারবে না। তুমি এক্ষুনি পরিরাজ্য থেকে বের হও। ধোকা দিয়ে বোকা বানাতে পারবে না তুমি পরিরাজ্যে কাউকে। কিন্তু রানী পরী, আমি কোথায় যাব? আমার তো যাবার কোনো জায়গা নেই। বিশ্বাস করুন, আমি আপনাদের ধোকা দিচ্ছি না। আমি এ তো কিছু জানি না। তুমি আমার চোখের সামনে থেকে এক্ষুনি দূর হও। এরপর সোনালী পরী কাঁদতে কাঁদতে পরীরাজ্য থেকে বের হয়ে আসলো। সোনালী পরী কাঁদতে কাঁদতে পৃথিবীর জঙ্গলের ধারে সেই দিঘির পাড়ে পড়ে। সে দেখলো তার পায়ের নূপুর দুটো এখনো সোনালী রঙেরই আছে। আমার নূপুর দুটো আগের মতো সোনালী হয়ে আছে। এই নূপুরই আবার আমার পরীরূপে ফেরার একমাত্র পথ। আমার পরিশক্তি কিছুটা হলেও এই নূপুরের ভেতরেই আছে। এরপর সোনালী পরী সেই নূপুর খুলে দিঘির মাঝখানে এক পাথরের বাক্সে লুকিয়ে রাখল। কিন্তু অভিশাপের কারণে প্রতি রাতে তার পায়ে আবার সেই নূপুর ফিরে আসে, আর সে অজান্তেই হাঁটতে থাকে। তখনই শোনা যায় নূপুরের ঝুনঝুন শব্দ। তার মানে সেই থেকে তুমি এই অভিশপ্ত জীবন কাটাচ্ছ? সেই থেকে আমার এই অবস্থা। আমার রূপ, আমার সৌন্দর্য, আমার আনন্দিত জীবন এক নিমেষেই সব শেষ হয়ে গেছে। কেঁদো না সোনালী পরী, তুমি এইভাবে কাঁদলে যে আমার খুব খারাপ লাগবে। আমি তোমায় সাহায্য করব, এই অভিশপ্ত জীবন থেকে তোমায় উদ্ধার করব। তাদের কথার ভেতর হঠাৎ দিঘির জল কাঁপতে শুরু করলো। চারিদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। এক ভয়ঙ্কর হাসি দিয়ে কালো ডাইনি জলের ভেতর থেকে বেরিয়ে এলো। কিরে পরি, কেমন আছিস? তোর এই ডাইনির জীবনটা কেমন কাটছে সেটা দেখতে এলাম। ডাইনি, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তুমি আমার এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দাও। মুক্তি চাইলি মানে? মুক্তি কি চাইলেই পাওয়া যায়? তুই কি ভেবেছিস এত সহজে তুই মুক্তি পেয়ে যাবি? ওরে বাবারে, এই তো আসল ডাইনি চলে এসেছে। এখন আমি কি করব? ঠিক তখনই আকাশে রূপালী আলো জ্বলে ওঠে। ধীরে ধীরে নেমে আসে লাল পরী। একমাত্র কোনো মানুষই পারবে ওই বাক্সটি ভাঙতে। রানী, তুমি দিঘির মাঝের পাথরের বাক্সটা ভেঙে দাও, তাহলে সোনালী পরী সব অভিশাপ দূর হয়ে যাবে। আমি তো সাঁতার জানি না লাল পরী। এই জল তোমাকে ডোবাবে না, এই হাতুড়ি তোমাকে সাহায্য করবে। ফিরে যা মেয়ে, ফিরে যা। আসবি না, তোকে এই আগুনে ভস্ম করে দেব। ফিরে যা। তোমার এই ফাঁকা অজে আমি ভয় পাই না। উদ্দেশ্য সৎ থাকলে জয় তার নিশ্চিত। রানী জলের ওপর দিয়ে হেঁটে পাথরের বাক্সটির কাছে পৌঁছে তাতে আঘাত করার সাথে সাথেই বাক্সটি ভেঙে পড়ে। ভেতর থেকে বেরিয়ে এলো সোনালী নূপুর। সোনালী সেই নূপুর হাতে নিতে তার শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে যেতে লাগলো। তার ডানা আবার রূপালী হয়ে উঠল। না না না, এটা হতে পারে না। এটা কেমন করে সম্ভব? এটা কি করে হতে পারে? না না। সোনালী পরী আস্তে আস্তে তার রূপ ফিরে পেতে লাগলো, আর কালো ডাইনির গায়ে একটু একটু করে আগুন ধরতে লাগলো। দেখতে দেখতে কালো ডাইনির সারা শরীর পুড়ে গেল। ভয়ঙ্কর চিৎকার করে কালো ডাইনি অন্ধকারে মিলিয়ে গেল। রানী, তোমার এই উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো। আজ থেকে তোমাদের গ্রামের মানুষের আর কোনো ভয় নেই। এখন থেকে তোমরা আগের মতোই নিশ্চিন্তে ঘুরতে পারবে। এটা আজ তোমার যদি কখনো ইচ্ছে হয় আমার সাথে দেখা করতে, তবে নূপুর জোড়া পায়ে দিও। সেই তোমাকে পরীরাজ্যে নিয়ে যাবে। ধন্যবাদ সোনালী পরী। এবার ভোর হতে চলেছে, যাও, ফিরে যাও। হ্যাঁ, তুই এসব কি বলছিস? আচ্ছা ঠিক আছে, চল। মাছ যেহেতু আর পাওয়া যাচ্ছে না,
চল বাড়িতে চলে যাই। না রে দেবেন, আমি এখন বাড়ি যাব না। ওই দেখ, সে বসে আছে, সে আমাদের ডাকছে। সিধু, তোর কি হয়েছে, কি বলছিস? চল চল। দেখ দেবেন, এবছর ধানের ফলন বেশ চমৎকার হয়েছে রে। আমাদের এই হাড় ভাঙা পরিশ্রম সার্থক হবে বলেই মনে হচ্ছে রে। ঠিক বলেছিস বন্ধু, তোর আর আমার পরিশ্রম যদি এক না হতো তবে এই রুক্ষ মাটি থেকে এমন সোনার ফসল ফলানো সম্ভব ছিল না রে। আমি তো ভাবি, তুই পাশে না থাকলে আমি একাই বিশাল মাঠ সামলাতাম কিভাবে। আরে ধুর পাগল, বন্ধুত্বের মধ্যে আবার আমি আর তুই কি রে? আমরা তো সব সময় একসাথেই থাকবো। আমাদের এই বন্ধুত্ব দেখে গ্রামের মানুষ কত কথাই না বলে, কিন্তু ছোটবেলা থেকে বন্ধুত্ব কি আমাদেরও একটু কমেছে নাকি রে? বরং আরো বেড়েছে রে, তাই না? কি গো সিধু, কি গো দেবেন, আজ কাজ শেষ হইল মনে হয়। তোমাগর এই একতা দেখলে সত্যি বুকটা ভইরা যায়। গ্রামে কত ভাইয়ে ভাইয়ে বিবাদ, কিন্তু তোমরা দুই বন্ধু যেন দুই দেহে এক আত্মা গো। তোমাগর জোড়া কখনো যেন না ভাঙ্গে। হ্যাঁ কাকা, আশীর্বাদ করবেন, আমাদের এই বন্ধন যেন আমৃত্যু অটুট থাকে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আশীর্বাদ থাকবো তোমাগর লাইগা। তবে দিনকাল ভালো না, সন্ধ্যা নামার আগেই ঘরে ফিরো কেমন? শীতের কুয়াশা বাড়তে শুরু করছে। শুনেছিস দেবেন, চাচা শীতের কুয়াশার কথা বলেছিলেন। শীত আসা মানেই তো আমাদের সেই চিরচেনা নেশা শুরু হওয়া। মনে আছে গত বছরের কথা? ওই বড়া পুকুরের ঘাট থেকে আমরা কি বিশাল এক মাছ ধরেছিলাম, হ্যাঁ? তারপর সেই মাছ রাতেই পুড়িয়ে গরম গরম খাওয়া। আহ, কি যে মজা রে! আরে ভুলিনি বন্ধু, সেই শীতের রাত, চারদিকে ঘন কুয়াশা, আর আমাদের হাতের বড় জাল। এই কনকনে ঠান্ডায় পুকুরের মাছগুলো যখন জলের ওপর নাড়া দেয়, সেই শব্দের আনন্দটাই আলাদা রে। ঠিক বলেছিস, এবারও তার ব্যতিক্রম হবে না। কাজ শেষে যখনই সময় পাবো আমরা জাল নিয়ে চলে যাব সেই পুকুর পাড়ে। মাছ ধরা আমাদের শুধু শখ নয়, ওটা আমাদের প্রাণের নেশা রে, প্রাণের নেশা। কিন্তু বন্ধু, গত কয়েকদিন ধরে শীতের প্রকোপটা একটু বেশি মনে হচ্ছে। বাড়ির লোকেরাও তো খুব একটা বাইরে বেরোতে দিতে চায় না। বউ তো বাধা দেবেই দেবে। আরে রাগ তো সব চিন্তা। আমার বাড়িতেও তো মার মিথিলা সব সময় বেশি দুশ্চিন্তা করে। পুরুষ মানুষের কি অত ভয় পেলে চলে নাকি? কাজ আর শখ দুই তো আমাদের সামলাতে হবে। চল চল, আজ তাড়াতাড়ি বাড়ি ফিরি। আজ রাতেই মাছ ধরতে যাব। তার জন্য একটু প্রস্তুতি তো নিতে হবে নাকি? হোগো, তোমরা কি সত্যিই শীতের রাতে পুকুরে যাবার কথা ভাবছো? বাইরে তাকিয়ে দেখিছো কুয়াশা কতটা ঘন হয়েছে, হাত পা জমে তো বরফ হয়ে যাচ্ছে। আরে মিথিলা, শীত না পড়লে কি আর মাছ ধরার মজা পাওয়া যায় বলো? এই কুয়াশাতেই তো বড় বড় রুই আর কাতল মাছগুলো কিনারায় আসবে। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, কিচ্ছু হবে না। ঠিক বলেছ বন্ধু। বৌদি, আপনি অহেতুক দুশ্চিন্তা করছেন। আমরা তো প্রথমবার যাচ্ছি না। সিধু আর আমি
একসাথে থাকলে কোনো বিপদ আমাদের স্পর্শ করতে পারবে না। সিধু দেবেন, আমি তোদের এত রাতে বাইরে যেতে নিষেধ করছি। আমার মনটা বড্ড কু ডাকছে। সন্ধ্যের পর থেকে কেন যেন শিয়ালগুলো খুব অশুভ স্বরে ডাকছে। এই গভীর রাতে মরা পুকুরের পাড়ে যাওয়া একদম ঠিক হবে না বাবা। মা, তুমিও শুরু করলে। তুমি তো জানো প্রতি বছর এই সময় আমরা যাই। শেয়াল তো রাতেই ডাকে, এতে অশুভ হওয়ার কি আছে বলো? কি সব কুসংস্কারের কথা বলো তোমরা? না রে বাবা না, আজ শুধু শেয়ালের ডাক নয়। আমি যখন তুলসী তলায় প্রদীপ দিতে গেলাম, তখন দেখলাম উত্তরের আকাশটা কেমন রক্তবর্ণ হইয়াছে। তোরা যাসনি বাপ, আমার কথা শোন। আপনি ঠিকই বলেছেন মা, আমার নিজের গাও সমসম করছে। এমন হাড় কাঁপানো ঠান্ডায় মাছ ধরার কি প্রয়োজন? ঘরে থাকো, আমি তোমাদের গরম পিঠে করে দিচ্ছি। সিধু, মাসিমা আর বৌদি যখন এত করে বলছেন, তখন কি আজ যাওয়াটা ঠিক হবে? আবহাওয়াটা সত্যিই কেমন যেন অদ্ভুত লাগছে রে। এই, আমরা না হয় কাল যাই, কি বলিস? দেবেন, তুইও কি ওদের মতো ভয় পেলি নাকি? আমরা পুরুষ মানুষ, যদি সামান্য কুয়াশা আর শেয়ালের ডাকে ভয় পাই, তবে লোকে হাসবে রে। মা, তুমি চিন্তা করো না তো, আমরা ঘন্টা দুয়েকের মধ্যেই ফিরে আসব। মিথিলা, তুমি আমাদের জন্য পিঠা তৈরি করে রেখো। আমরা আসার পর সবাই মিলে খাবো একসাথে, কেমন? অবাধ্য হোস নে সিধু, পৌষ মাসের এই অন্ধকার রাত বড় মায়াবী। বিশেষ করে ওই পুরনো পুকুর পাড়ে অনেক কিছুরই বাস আছে। ইচ্ছে করলেই সব কিছু করতে নেই, তাতে বিপদ হতে পারে। তোমরা ওই সব কুসংস্কারের কথা রাখো তো বা, আমরা বেরোচ্ছি। দেবেন, ওঠ, দেরি করলে মাছগুলো আবার গভীর জলে চলে যাবে রে। ওঠ ওঠ ওঠ। মা, আমার খুব ভয় করছে। ওদের এভাবে যেতে দেওয়া কি ঠিক হলো? আমি আর কি করব বৌমা, দেখলি তো কত করেই তো বারণ করলাম, কিন্তু আমার তো কোনো কথাই শুনলো না ওরা। কপালে কি আছে তা ওপরওয়ালাই ভালো জানেন। চলো চলো, ভেতরে চলো। আমাদের শুধু প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই। কার আশায় সিধু আর দেবেন নাকি? এই মাঝরাইতে তোমরা ওই দিকে কই যাইতাছ বাবারা? ও বাবারা! হ্যাঁ কাকা, আমরা ওই উত্তরের পুরনো পুকুর ঘাটে যাচ্ছি মাছ ধরতে। এই ঠান্ডায় ভালো মাছ পাওয়ার সম্ভাবনা আছে। সর্বনাশ, আজ তো অমাবস্যার রাত। এর আগে অনেক মানুষের কাছে শুনছি, বুঝলি, নানান রকম কথা শোনা গেছে। আর এই রাইতে তোমরা মাছ ধরতে যাইতাছ? যাইও না বাবা, আজ ফিরে যাও, ফিরে যাও আজ। কাকা, মানুষ তো না বুঝে কত কথাই বলে। আসলে কে কবে কি দেখেছে সেটা তো জানা যায় না। আপনি বাড়ি যান কাকা, আমরা সাবধানে যাব, চিন্তা করবেন না, একটুও চিন্তা করবেন না। হ্যাঁ বাবা, আমি গ্রামের মুরব্বী হিসাবে তোমাগর সাবধান করলাম, আর এটা আমার কর্তব্য ছিল। এখন তোমাগর যেটা ভালো মনে হয় সেটাই করো, আমি চললাম। সিধু, আমার একটু কেমন জানি লাগছে রে। তোর বাড়িতেও মাসিমা বৌদি আজ আসতে দিতে চাইছিল না। আমার বাড়িতেও আমার বউ অনেক রাগারাগি করেছে। আবার এখন এই কাকা নিষেধ করছে। আজকে কি মাছ ধরতে না গেলে হয় না? তুই না দেবেন, ছোটবেলা থেকেই ভীতু, অল্পতেই ভয় পেয়ে যাস। পুকুরের কাছে প্রায় চলে এসেছি, এখন বাড়ি ফিরে যাব। চল তো চল তো, এত কথা বলিস না, চল চল চল। সিধু, আজ অনেক শীত পড়েছে রে, এই জন্যই হয়তো মাছেরাও গিয়ে
ঝোপে ঝাড়ে লুকিয়ে আছে। আজ হয়তো বেশি মাছ পাওয়া যাবে না। রাত অনেক হলো, চল চল চল, এখন বাড়ি যাই, চল। মাছ 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 আর আসবে না রে দেবেন। হ্যাঁ, তুই এসব কি বলছিস? আচ্ছা ঠিক আছে, চল। মাছ যেহেতু আর পাওয়া যাচ্ছে না, চল বাড়িতে চলে যাই। না রে দেবেন, আমি এখন বাড়ি যাব না। ওই দেখ, সে বসে আছে, সে আমাদের ডাকছে। সিধু, তোর কি হয়েছে? কি বলছিস? চল চল, এখান থেকে চল। আমার কিন্তু এসব ইয়ার্কি একদম ভালো লাগে না। এখন মনে হচ্ছে সত্যি আজ আসা উচিত হয়নি। আসলি কেন? চলেই যখন এসেছিস, আর তো ফেরার পথ নেই। সিধু বন্ধু, ওভাবে জলের দিকে চেয়ে থাকিস না তো, আমার খুব অস্বস্তি হচ্ছে। আজ মাছ ধরা থাক, চল চল বাড়ি ফিরে যাই, চল চল চল। অনেক বছর পর এই রাতের আধারে মানুষের ঘ্রাণ পেলাম। এই দেহটি আমার চাই, এই রক্ত আমার চাই। সিধু, তুই শুনেছিস কে যেন ফিস করে বলল কিছু কথা? এই কি কি বললো? এই তুই আর আমি ছাড়া তো এখানে আর কেউ নেই। আমার ভয় করছে, চল বাড়ি চলে যাই। বাড়ি যাবি তো যা, আমাকে বারবার বলছিস কেন? তুই কেন এখানে দাঁড়িয়ে আছিস? যমদূত দেখার শখ হয়েছে তোর? তাহলে অপেক্ষা কর, তোকে আজ যমদূত দেখাবো। তুই কি বলছিস সিধু? আমি তোর বন্ধু দেবেন। তোর গলায় ওটা কার স্বর? আয় সৃষ্টিকর্তা, আমাকে রক্ষা করো। সিধু, তুই আমার বন্ধু, তোকে না নিয়ে আমি যেতে পারি না। চল সিধু, তাড়াতাড়ি চল। বন্ধু, এই দেহের কোনো বন্ধু নেই। আমি তৃষ্ণার্ত, আমি ক্ষুধার্ত। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, না হলে কিন্তু এখনই আমি তোদের রক্ত চুষে খাবো। আমি তোকে এই অবস্থায় ফেলে যাব না সিধু। তুই নিশ্চয়ই আমার সাথে মজা করছিস, তাই না? আমাকে ভয় দেখানোর জন্য মজা করছিস, তাই না? দোহাই তোর সিধু, এটা মজা করার জায়গা না। চল বাড়ি ফিরে যাই, অনেক রাত হয়ে গেছে, আমার খুব শীত লাগছে। চল বন্ধু, চল 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 বন্ধু। হোগো হোগো, তোমরা ফিরে এসেছো? আমি আর মা তো চিন্তায় মরেই যাচ্ছিলাম। কেন যে রাত বিরাতে এভাবে বাইরে যাও? এসো, ভেতরে এসো। কত রাত হয়ে গেছে দেখেছো? সেই হিসেব আছে তোমাদের? ফিরেছিস বাবা? এখন রাত কটা বাজে দেখেছিস? এই শীতের রাতে কেউ কখনো মাছ ধরতে যায়? শখ থাকা ভালো, কিন্তু অতিরিক্ত শখ সেটা বিপদ ডেকে আনে। মাসিমা, আমি এখন আসি। আসলে অনেক রাত হয়ে গেছে, আমার বাড়িতেও চিন্তা করছে। আমি তাহলে কাল আসব, এখন যাই। কি গো, তোমার হাত তো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, সারা শরীর কাঁপছে। চলো কাপড়টা বদলে নাও, আমি তোমার জন্যে গরম জল করে রেখেছি। তোর সাহস কত বড়, তুই আমাকে স্পর্শ করিস? দূরে সর, আবার সামনে থেকে দূরে সর, যা যা। হোগো হোগো, তুমি ওভাবে কেন কথা বলছো? আমি তো তোমার ভালোর জন্যই বলছিলাম। তুমি এমন করে কেন বলছো? কি হয়েছে তোমার? খবরদার, যদি আর একবার আমার কাছে আসার চেষ্টা করিস, তবে তোকে আমি শেষ করে দেব। দূর হয়ে যা চোখের সামনে থেকে, দূর হয়ে যা। সিধু, হে কি করছিস? তুই কি পাগল হয়ে গেলি? বৌমার সাথে এমন আচরণ তুই কেন করছিস?
ও তো তোর ভালোর জন্যই বলেছে। কি হয়েছে বাবা, তুই এমন কেন করছিস? মা বলে নিজেকে বড় ভাবিস বুড়ি, তাই না? বড় ভাবিস না। এই ঘর এখন থেকে আমার নিয়মে চলবে। আমাকে কেউ আটকানোর চিন্তা করবি না, করলেই বিপদ হবে। আমাকে একা থাকতে দে, কেউ আদিক্ষেতা দেখাতে আসবি না। মা, এ কি হলো ওর? মানুষটা তো এমন ছিল না। পুকুর পাড়ে নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। ভালো মানুষ মাছ ধরতে গেল, ফিরে এসে কেন এমন আচরণ করছে? মা, আমি যে কিছুই বুঝতে পারছি না। আমিও তো কিছুই বুঝতে পারছি না মা, কিসব হচ্ছে এগুলো। তুমি কিছু মনে করো না বৌমা, এখন তো অনেক রাত হয়েছে। যাও, গিয়ে শুয়ে পড়ো। কাল সকালে আমি সিধুর সাথে কথা বলবো। যাও, আমার ঘরে যাও। হোগো, দুপুর তো গড়িয়ে গেল। সকাল থেকে তুমি দানা পানি কিছুই তো মুখে দাওনি। অল্প কিছু খেয়ে নাও। আর দিনের বেলা ঘর এভাবে অন্ধকার করে কেন রেখেছো? সব জানলা খুলে দাও, ঘরে আলো আসুক। আবার এসেছিস তুই? তোকে না বলেছি আমার সামনে আসবি না? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমি খাবো না, আর আমি বারণ করেছি, খবরদার আমার ঘরের জানালা খুলবি না। না, ঘরে আলো আসবে না, আলো আসবে না। অন্ধকার হয়ে থাক, আমার অন্ধকারই ভালো লাগে। তুমি এমন কেন করছো? আমি তোমার স্ত্রী, তোমার এই দশা আমি কিভাবে সাহায্য করব? একটু খাবার তো খেয়ে নাও, তোমার প্রিয় কচু শাক রেঁধেছি আজ। তোর কথা শুনতে আবার ভালো লাগে না। তুই চলে যা, আমাকে ছেড়ে চলে যা বলছি। তোকে আজ কদিন ধরে বলছি চলে যেতে, যাস না কেন? আজ শেষবারের মতো বলছি, যদি এই বাড়ি থেকে না যাস তবে আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। রাতের অন্ধকারে তোকে আমি পুঁতে ফেলবো, কেউ জানবে না। সারো, সারো বলছি। মা, মা তাড়াতাড়ি আসুন, আপনার ছেলে আমাকে মারছে। নিজের স্ত্রীর উপর হাত তুলতে তোমার হাত কাঁপলো না? তুমি কি মানুষ না জানোয়ার হয়ে গেছো? বৌমা, বৌমাকে ছেড়ে দে সিধু। কি করছিস তুই? তুই কি পাগল হয়ে গেছিস? সরে যাও সব আমার চোখের সামনে থেকে। আজ আমি ওকে মেরেই ফেলবো। কাঁদতাছো কেন দিদি? কি হইছে? কি আর বলবো, আমার সোনার জাত ছেলেটা একটা পাষাণে পরিণত হয়েছে। যে ছেলে কোনোদিন বৌমার গায়ে একটা ফুলের টোকা দেয়নি, হাস্তাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আর বৌমা বাবার বাড়ি চলে গেল। আমার সিধু তো এমন ছিল না হরিপদ। এমন হবার কারণ কি? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। কব কি তাই নাকি? না না না, সিধু তো খুব ভালো পোলা, ও তো এমন করতে আরে না। ওর লগে কথা বইলা দেখমু কি কারণে এমন করতাছে। তুমি ভাইঙ্গা পইরো না, সব ঠিক হইয়া যাইব। আমি তবে যাই, কেমন? হায় বিধাতা, আমার ছেলেটার এ কি হলো? কিছুই তো বুঝতে পারছি না। তুমি সব ঠিক করে দাও। মাসিমা, কি হয়েছে?
আপনি কাঁদছেন কেন? ওরে দেবেন, তুই এসেছিস? তুই ওর প্রাণের বন্ধু ছিলি, সারাক্ষণ ছায়ার মতো ওর সাথে থাকতিস। আমাকে বলতো বাবা, আমার ছেলে কি হলো? মানুষ কিভাবে এমন রাতারাতি বদলে যেতে পারে? কেন মাসিমা, কি হয়েছে? বলেন কি মাসিমা, এত কিছু হয়ে গেছে, আমি তো কিছুই জানি না। জমির কাজে একটু শহরে গিয়েছিলাম, এর মধ্যে এত কিছু ঘটে গেছে। এবার বল দেবেন, আমি কি করব? সমস্যাটা কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। মাসিমা, একটা কথা আমি বলিনি। ভেবেছিলাম সিধু হয়তো আমার সাথে মজা করেছে, কিন্তু সেই রাতের বিষয়টা মজা ছিল না। এখন বুঝতে পারছি। সেদিন কি হয়েছিল স্পষ্ট করে বল। মাসিমা, সেদিন মরা পুকুরের পাড়ে মাছ ধরার সময় সিধু হঠাৎ কেমন যেন আচরণ করছিল, আমার সাথে উল্টাপাল্টা কথা বলছিল। তখন মনে হয়েছিল সিধুর ভেতর কে যেন আছে। ওটা সিধু নয়, সে তাকে খারাপ কিছু করাচ্ছে। বারবার বাড়িতে আসার জন্য বলছিলাম, কিন্তু আসতে চাইছিল না। পরে ওকে জোর করে বাড়িতে দিয়ে আসি। মাসিমা, আমার মনে হয় নিশ্চয়ই ওই দিন ওর ওপর কিছু একটা ভর করেছে। হায় সৃষ্টিকর্তা, আমি আগেই বলেছিলাম সেদিন অমঙ্গল হবে, কিন্তু আমার অবাধ্য ছেলে আমার কোনো কথাই শুনলো না। ইচ্ছে করলেই তো সব সময় সব কিছু করতে নেই, তাতে যে এমন ভয়ানক বিপদ হবে তা কি জানতো? আমি বুঝতে পারিনি মাসিমা যে পরিস্থিতি এতটা ভয়াবহ হবে। এখন এখন আর বসে থাকার সময় নেই রে দেবেন। আমার ছেলেকে ওই পিশাচের হাত থেকে রক্ষা করতে হবে। আমি গ্রামের তান্ত্রিকের কাছে যাব এখনই। তিনি নিশ্চয়ই কোনো পথ দেখাবেন আমাকে। মাসিমা, আজ তো সন্ধ্যা লেগে গেছে, বরং কাল সকালবেলা আমি আর আপনি যাব। আজ রাতটা পার হোক, আমি অনেক ভোরে চলে আসব, অনেক ভোরে। ঠিক আছে রে বাবা, কাল ভোরে ভোরে চলে আসিস। মাসিমা, সাবধানে। এখানকার পরিবেশটা বড়ই অদ্ভুত শুনেছি। এই তান্ত্রিক খুব শক্তিশালী মাসিমা, খুব শক্তিশালী। আমার ছেলের প্রাণ বাঁচাতে আমি নরকেও যেতে পারি দেবেন। চল চল ভেতরে যাই। আয় আয় মা, বস। তোর চারদিকের বাতাস বড় ভারী রে মা। এক অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস বয়ে এনেছিস তুই। বাবা, আপনি নিশ্চয়ই জানেন আমার সোনার সংসারে কি আগুন লেগেছে। আমার শান্ত ছেলেটা আজ পশুর মতো আচরণ করছে। ওর চোখে কোনো মায়া নেই। দয়া করে আমার ছেলেকে বাঁচান বাবা, বাঁচান। শান্ত হ মা, শান্ত হ। চোখের জল মুছে আমাকে সব খুলে বল। কবে থেকে এই পরিবর্তনের শুরু? কোথায় গিয়েছিল সে? সেই অভিশপ্ত শীতের রাতে আমি বারণ করেছিলাম, কিন্তু ও শোনেনি। ওই পুকুরে মাছ ধরতে গিয়েছিল, আর সেইখান থেকে ফিরে আসার পর ও অন্য মানুষ হয়ে গেছে। ওটি কোনো সাধারণ প্রেত নয়, ওটি এক অতৃপ্ত পিশাচিনী। অনেক বছর ধরে সে এই পুকুর পাড়ে শিকারের অপেক্ষায় ছিল। তোর ছেলের শরীরে সেই সুযোগে সে প্রবেশ করেছে।
সে তোর ছেলের জীবনী শক্তি নিয়ে নিচ্ছে। এখন কি হবে বাবা? আমার একমাত্র ছেলে, ও কি আর ঠিক হবে না? উপায় একটা আছে, তবে কাজটা খুব কঠিন। ওই পিশাচিনী সহজে তোর ছেলেকে ছাড়বে না। আমার মন্ত্র শক্তি আর তোদের বিশ্বাসের জোরে তাকে তাড়াতে হবে। আমরা কি করব বাবা? আপনি যা বলবেন আমরা তাই করতে রাজি। আপনি শুধু বলেন কি করতে হবে। আজ রাতেই আমি তোদের বাড়িতে যাব। কিছু বিশেষ উপাচার প্রয়োজন। সিধুকে অন্ধকার ঘর থেকে বের করতে হবে। মনে রাখিস, পিশাচিনী যখন বিদায় নেবে তখন সে শেষ আঘাত করার চেষ্টা করবে। সবাইকে খুব সতর্ক আর সাবধান থাকতে হবে। যা দেবে, সিধুর ওই বদ্ধ ঘরের দরজা খুলে দে। আজ ওই অপচ্ছায়াটাকে শেষ দেখে ছাড়ব। আজ রাতেই হবে ওই পিশাচিনীর শেষ রাত। কে তোরা? কেন আমার ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছিস? এই দেহ এখন আমার, আমি একে ছিঁড়ে খাবো। কেউ আমার সামনে আসবি না। আমি কিন্তু শেষ করে দেব সবাইকে। থাম থাম ওরে অতৃপ্ত আত্মা, তোর এই অশুভ খেলা আর চলবে না। তুই এক নিরপরাধ মানুষের শরীর দখল করেছিস। এই পবিত্র জলের ছিটা তোকে বাধ্য করবে ওর দেহ ত্যাগ করতে। তুই আর এখানে টিকে থাকতে পারবি না। বাবা, আমার ছেলেকে ছেড়ে দাও। ও তো কোনো দোষ করেনি। আমার ছেলেটা কষ্ট পাচ্ছে বাবা, আমার সিধু। মা, স্থির হও, স্থির হও। এটি তোমার ছেলে নয়, এটি এক মায়াবী পিশাচিনী। ও তোমার ছেলের প্রাণ শক্তি নিঃশেষ করে দিচ্ছে। তোমার ছেলের কণ্ঠস্বরে সেই মায়া শক্তি এভাবে চিৎকার করছে, তোমার ছেলের এখানে কোনো ক্ষতি হবে না। তুমি শান্ত হও। রিং রিং না, বন্ধ করো, এই মন্ত্র বন্ধ করো। আমি যাব না। আমি এই দেহের রক্ত পান করব। একে আমি ছেড়ে যাব না, যাব না, একে আমি ছেড়ে যাব না। তোর কোনো কথাই আমি শুনবো না। বল, তুই কি এই দেহ ত্যাগ করবি, নাকি আমি তোকে এই তান্ত্রিক অগ্নিতে ভস্ম করব? দূর হয়ে যা এই দেহ থেকে, এক্ষুনি দূর হয়ে যা, দূর হয়ে যা। বাবা, ওটা কি ছিল? হ্যাঁ, কালো ছায়া সিধুর শরীর থেকে চলে গেল। সিধুর কি হলো বাবা? সিধু ঠিক আছে তো? হ্যাঁ দেবে, পিশাচিনী তার পরাজয় স্বীকার করে ওই মরা পুকুরের দিকেই ফিরে গেছে। সিধু এখন মুক্ত, আর কোনো ভয় নেই। এই নেরে মা, তোর ছেলে এখন পিশাচ থেকে মুক্ত হয়ে গেছে। মাসিমা, বিধাতা কৃপা করেছেন, আমাদের সিধু পিশাচ মুক্ত হয়েছে। আর কোনো ভয় নেই মাসিমা, আর কোনো ভয় নেই। সিধু, আমার বাবা, বাবা চোখ মেল, একবার মা বলে ডাক বাবা।
মা, আমি কোথায়? আমি এভাবে পড়ে আছি কেন মা? দেবেন, তুই এখানে? আমার কি হয়েছে মা? বিপদ কেটে গেছে রে বাবা। তোকে এক পিশাচ গ্রাস করেছিল, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। তবে মনে রাখিস, ইচ্ছা করলেই সব সময় সব কিছু করতে নেই, বিশেষ করে যখন প্রকৃতি অশুভ সংকেত দেয়, তখন বড়দের কথা শুনতে হয়। আজ তোমাদের ভাগ্য ভালো ছিল, তাই প্রাণ নিয়ে ফিরতে পেরেছ। মায়ের কথা কখনো অমান্য করো না। আমি এখন চলে যাই আমি। এই নিন মা, সবাই পিঠা খান। শীতের সকালে গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। মিথিলা, আমি জানি না কিভাবে তোমার কাছে ক্ষমা চাইব। সেই অন্ধকার দিনগুলোতে আমি তোমার উপর যে অত্যাচার করেছি তা আমার মনে নেই, তবে আমি মায়ের কাছে সব শুনেছি। এখন নিজের ওপর ঘৃণা হচ্ছে। বিশ্বাস করো, আমি আমার নিজের নিয়ন্ত্রণে ছিলাম না। ওসব কথা আর মনে করো না। তান্ত্রিক মশাই বলেছেন তোমার ওপরে এক অশুভ শক্তির আসর ছিল। তুমি তো আর স্বেচ্ছায় কিছু করনি, তুমি সুস্থ হয়ে আমার কাছে ফিরে এসেছো। এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। বন্ধু, দোষ তো শুধু তোর নয়, আমারও। মাসিমার বৌদি বারবার বারণ করেছিলেন, কিন্তু আমি তোকে আটকানোর বদলে তোর সাথেই সেই অভিশপ্ত পুকুর পাড়ে গিয়েছিলাম। আমি যদি সেদিন একটু শক্ত হতাম, তবে হয়তো এই বিপদ আসতো না। যা হয়েছে তা নিয়ে কোনো আক্ষেপ করে লাভ নেই বাবা। বিধাতা আমাদের রক্ষা করেছেন, এইটাই বড় কথা। তবে এই ঘটনা আমাদের চরম শিক্ষা দিয়ে গেল। হ্যাঁ মা, আমি আজ বুঝতে পারছি, ইচ্ছা করলেই সব সময় সবকিছু করতে নেই। আমাদের কেবল নিজেদের খুশির কথা ভাবলেই চলে না, পারিপার্শ্বিক পরিস্থিতি এবং সময়ের গুরুত্ব বুঝতে হয়। বড়রা যখন কিছু নিষেধ করে তার পেছনে কোনো গভীর কারণ থাকে রে বাবা। তাদের অভিজ্ঞতা তোদের চেয়ে অনেক বেশি। সেই রাতে আমি আর মিথিলা অমঙ্গলের আভাস পেয়েছিলাম, কিন্তু তুই তো আমাদের কথা শুনিসনি। মনে রাখবি বাবা, বাবা মায়ের কথা সন্তানকে সব সময় মেনে চলতে হয়, আর নইলে পরে বিপদ আসে। মাসিমা, আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে কাজ করার আগে বড়দের পরামর্শ না নিয়ে এক পাও এগুবো না। শখ আর জেদ যেন মানুষের জীবনের চেয়ে বড় না হয়। আর সিধু, তুই না আমাকে ভীতু বলিস, দেখলি তো, বেশি সাহস সব সময় দেখাতে নেই। আমরা আমাদের এই শখ আর কখনো করব না। শীতের ওই গভীর রাতে কখনো আমরা আর মাছ ধরতে যাব না, বিশেষ করে ওই অভিশপ্ত পুকুরে। আমিও কথা দিচ্ছি মা, ভবিষ্যতে কোনোদিন তোমাদের অবাধ্য হব না মা। আমার জেদ যেন আর কখনো আমাদের সুখের সংসারে আগুন না লাগাতে পারে। পুকুরের ওই মাছ ধরার নেশা নয়, বরং তোমাদের হাসি মুখ দেখে বেঁচে থাকাই হবে এখন আমাদের পরম তৃপ্তি। সংসারে শান্তি ফিরিয়ে আনতে পারস্পরিক শ্রদ্ধার বিশ্বাসের খুব প্রয়োজন। জীবনকে সুরক্ষিত রাখতে বাবা মায়ের কথা সব সময় মান্য করা উচিত। আজ আমাদের এই মিলন যেন চিরস্থায়ী হয়। হ্যাঁ মিথিলা, এই শিক্ষা আমরা সব সময় মনে রাখব। আমাদের জীবনের ওপর যে অশুভ শক্তি ছিল, আমাদের সে শিক্ষা দিয়ে গেল, তা আমরা কখনোই ভুলব না গো।